গুড ইভিনিং স্টুডেন্ট, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু তাড়াতাড়ি জানাও। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানাবে। আচ্ছা দেখো, এখানে আমরা কয়েকটা কোশ্চেন প্রথমে দেখি কিরকম কি বুঝতে পেরেছো। কি আছে, হোয়াট উইল বি দ্য কনজুগেট বেসিস ফর দ্য ফলোইং ব্রনস্টেড অ্যাসিড। ঠিক আছে, ব্রনস্টেড অ্যাসিড বলেছে। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য কনজুগেট বেসিস ফর দ্য ফলোইং ব্রনস্টেড অ্যাসিড HCl4 HCO3 মাইনাস। চলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কনজুগেট বেস এগুলোর কি হবে, এগুলোর কনজুগেট বেস কি হবে? দেখো, ব্রনস্টেড অ্যাসিড বেস বলতে আমরা কি দেখেছি, যারা H+ আয়ন কি করে, H+ আয়ন ব্রনস্টেড অ্যাসিড। ঠিক আছে, যারা H+ আয়ন ডোনেট করে অথবা H+ আয়ন অ্যাকসেপ্ট করে, সেই বেসিসে অ্যানসারটা দিতে হবে। ঠিক আছে, চলো প্রথমে একটু চেষ্টা করো, তারপর আমি করছি। অমিত, আচ্ছা চলো আমি বলছি। দেখো, কনজুগেট বেস মানে কি, কনজুগেট বেস মানে এখান থেকে আমাকে কি H+, এখান থেকে আমাকে H+ কি করতে হবে, রিমুভ করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমাকে H+ রিমুভ করতে হবে। কনজুগেট বেস কিভাবে পাবো, যখন একটা অ্যাসিড কি করবে, প্রোটন রিলিজ করবে। ঠিক আছে, অ্যাসিড প্রোটন রিলিজ করবে, রিলিজ করার পরে যেই পার্টটা পড়ে থাকবে, যে অ্যানায়ন পার্টটা পড়ে থাকবে, ঠিক আছে, সেইটাকে আমরা কি বলবো, কনজুগেট বেস। এটা খুব সিম্পল কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, তাহলে কনজুগেট বেস আমরা এখান থেকে কিভাবে পাবো। দেখো, এ একটা প্রোটন রিলিজ করবে, এ একটা প্রোটন রিলিজ করবে, তাহলে ফর্ম করবে F-, তাহলে এটা কি হয়ে যাবে, কনজুগেট বেস H2SO4। এটা যখন একটা প্রোটন রিলিজ করবে, একটা প্রোটন রিলিজ করলো, তখন এটা কি হয়ে যাবে, HSO4-, HSO4-। ঠিক আছে, তারপর দেখো HCO3-, এটা যখন একটা H+ রিলিজ করবে, তখন এটা কি হয়ে যাবে, CO3-2-। ঠিক আছে, বোঝা গেছে? এগুলো কি, এগুলো সবই হচ্ছে কনজুগেট বেস। H+ রিলিজ হয়ে যাওয়ার পরে যেই পার্টটা পড়ে থাকে অ্যানায়নিক পার্টটা, সেটাকে আমরা কি বলি, কনজুগেট বেস। ওকে ওকে, চলো পরের কোশ্চেনটা দেখো, করার চেষ্টা করো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। রাইট দ্য কনজুগেট অ্যাসিডস ফর দ্য ফলোইং ব্রনস্টেড বেসিস। ঠিক আছে, এখানে আবার কি বলেছে দেখো, কনজুগেট অ্যাসিড কোনগুলো বলতে হবে। ঠিক আছে, কনজুগেট অ্যাসিড কোনগুলো বলতে হবে। চলো একটু অ্যান্সার দাও। তোমরা বলছিলে কিরকম টাইপের কোশ্চেন আসবে, আরে কিছু বুঝতে পারছো না, ওই জন্য ওই কোশ্চেনগুলো আজকে রেখেছি, খুব সোজা কোশ্চেন তো দিও। ব্রনস্টেড বেস, রাইট দ্য কনজুগেট অ্যাসিডস ফর দ্য ফলোইং ব্রনস্টেড বেস। দেখো, তাহলে সেম ভাবে কনজুগেট অ্যাসিড আমরা কিভাবে পাবো, এগুলো কি বলছে, ব্রনস্টেড বেস।
এগুলো হচ্ছে ব্রনস্টেড বেস। তার মানে কনজুগেট অ্যাসিড কিভাবে পাবো? কোনো বেসের সাথে যখন H+ আয়ন যুক্ত হবে তখন যেটা ফর্ম করবে সেটাকে আমরা বলবো কনজুগেট অ্যাসিড। সেটাকে আমরা বলবো কনজুগেট অ্যাসিড। ঠিক আছে, সেটাকে আমরা বলবো কনজুগেট অ্যাসিড। তাহলে দেখো এখানে কি বের পাচ্ছি, বেসের সাথে H+ যুক্ত হচ্ছে। তাহলে আমাদের এখানে যেগুলো দেওয়া আছে NH2- আয়ন, এটার সাথে H+ যুক্ত হলে কি ফর্ম করবে? এটার সাথে H+ যুক্ত হলে NH3 ফর্ম করবে, তাই না? অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে H+ যুক্ত হলে কি ফর্ম করবে? NH4+। ঠিক আছে, HCOO- এর সাথে H+ যুক্ত হয়ে কি ফর্ম করবে? ফর্মিক অ্যাসিড। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে, এগুলো সবই হচ্ছে কনজুগেট অ্যাসিড। এগুলো প্রত্যেকটাই হলো আমাদের কনজুগেট অ্যাসিড। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনটা কি বলছে দেখো। The species H2HCO3- HSO4- ammonia can act both as Bronsted acid and bases. For each case, give the corresponding conjugate acid and base. ঠিক আছে, কি বলছে এখানে যে স্পিসিস গুলো দেওয়া আছে এরা কি বলছে, প্রত্যেকেই কি করে? ব্রনস্টেড অ্যাসিড এবং ব্রনস্টেড বেস হিসেবে কাজ করে। ঠিক আছে, ব্রনস্টেড অ্যাসিড এবং ব্রনস্টেড বেস হিসেবে কাজ করে। তাহলে সেক্ষেত্রে এখানে বলছে আলাদা করে টেবিল করে এগুলো লিখতে হবে যে কোন এদের কনজুগেট অ্যাসিড কোনটা হবে, কনজুগেট বেস কোনটা হবে। ঠিক আছে, কনজুগেট অ্যাসিড কোনটা হবে আর কনজুগেট বেস কোনটা হবে সেটা আমাদের টেবিল করে লিখতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি কি আছে, H2O। তাহলে H2O এর ক্ষেত্রে আমরা কি করব, এর সঙ্গে একবার H+ যুক্ত করব আর একবার এখান থেকে H+ রিলিজ করিয়ে দেবো। ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে করব? চলো এখানে স্পিসিস গুলো কি কি দিয়েছে, স্পিসিস আমি H2O-টা বলছি, তোমরা বাকিগুলো বলো। এর কনজুগেট অ্যাসিড আর কনজুগেট বেস। এবার স্পিসিস দিয়েছে H2O, তাহলে কনজুগেট অ্যাসিড কোনটা হবে? যখন H2O এর সাথে H+ যুক্ত হবে তখন আমরা পাবো কনজুগেট অ্যাসিড মানে H3O+। আর কনজুগেট বেস কখন পাবো? যখন H+, যখন রিলিজ হবে তখন আমরা কি পাবো? HO-। ঠিক আছে, যখন H+ রিলিজ হচ্ছে তখন আমরা পাচ্ছি HO-, যেটাকে আমরা বলছি কনজুগেট বেস। তাহলে এবার বলো HCO3- এটার ক্ষেত্রে কি হবে? HCO3- এটার ক্ষেত্রে কি করব বলে দাও। আচ্ছা, সৌম্য অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। চলো বাকিরা কি বুঝতে পারছো না? একটু বলবে তো কোথায় প্রবলেম হচ্ছে। দেখো তাহলে এর সাথে H+ যুক্ত হবে, ফর্ম করবে কি? H2CO3। ঠিক আছে, কনজুগেট বেস CO3-। আজকে সবার রায় দেখেছো? চেনা জানা সব পরিচিতির মধ্যে আছে নাকি কেউ যারা চাকরি হারালো? সৌম্য, কেউ আছে নাকি সিনিয়র রায়ে কেউ 2016 সালের ক্যান্ডিডেট? খুব দুঃখজনক ঘটনা। আবার এসএসসি হবে তো শুধু 2016 ক্যান্ডিডেট নিয়ে, ফ্রেশ কবে হবে কি জানে। চলো এর পরেরটা দেখো, HSO4-। এখানে কি হবে? H+ যুক্ত হয়ে কনজুগেট অ্যাসিড যেটা তৈরি করবে H2SO4। ঠিক আছে, তারপর এখানে হবে এখানে -H+ মানে H+ রিলিজ করবে দিয়ে ফর্ম করবে SO4-। ঠিক আছে, তারপরে দেখো কি দেওয়া আছে, অ্যামোনিয়া। অ্যামোনিয়া দেওয়া আছে, তাহলে স্পিসিস নেম অ্যামোনিয়া। কনজুগেট অ্যাসিড কিভাবে তৈরি হবে? +H+, সেখানে ফর্ম করবে NH4+। আর -H+, রিলিজ হলে H2O- তৈরি করবে NH2-। এটা হয়ে যাবে কনজুগেট বেস। ঠিক আছে, খুব সিম্পল ব্যাপার, আশা করি বুঝতে পেরেছো। চলো কারো প্রবলেম নেই তো? তাহলে বলো, কারো প্রবলেম থাকলে অবশ্যই বলবে। চলো পরের কোশ্চেন কি বলছে দেখো। ক্লাসিফাই দ্য ফলোইং স্পিসিস ইনটু Lewis acid and Lewis bases and show how this acts as such। কিভাবে এরা এইভাবে ওয়ার্ক করে সেটাও বলতে বলেছে। ঠিক আছে, এখানে একটা 3 আসবে, এটা হচ্ছে BCl3। ঠিক আছে, এটা হচ্ছে BCl3।
ও আচ্ছা, স্কুলে 4 জন, বাবা! খুব দুঃখজনক ঘটনা। কয়েকজনের জন্য সবাইকে এইভাবে সাফার করতে হচ্ছে। শোভন, একটা কথা জিজ্ঞাসা করবো, এই যে স্কুলে পার্ট টাইম করো বলছো, এখানে পার্ট টাইমে কিরকম টাকা পয়সা দেয়? আমার আইডিয়া নেই কোনো, তাই জানতে চাই না। অনেকে জিজ্ঞাসা করে কিন্তু আমি বলতে পারি না কিরকম কি টাকা পয়সা দেয় বা কি বেসিসে করো, মানে মান্থলি বেসিসে পে করে নাকি? চলো দেখো, এখানে কি বলছে, ক্লাসিফাই দ্য ফলোইং স্পিসিস ইনটু লুইস অ্যাসিড অ্যান্ড লুইস বেসিস, শো হাউ দিস অ্যাক্ট সাচ অ্যাজ। দেখো হাইড্রক্সিল আয়ন, এটা কি? এটা একটা লুইস বেস, ঠিক আছে? এই যে হাইড্রক্সিল আয়ন যেটা আমরা বলছি, এটাকে আমরা লুইস বেস হিসেবে ব্যবহার করতে পারবো। HO মাইনাস, ঠিক আছে? হাইড্রক্সিল আয়ন, হাইড্রক্সিল আয়ন ক্যান ডোনেট অ্যান ইলেকট্রন পেয়ার। এ কি করে? একটা ইলেকট্রন জোড়, একটা ইলেকট্রন জোড় ডোনেট করতে পারে। তাহলে এটা কি করবে? লুইস বেস হিসেবে কাজ করবে। একটা নেগেটিভ সাইন মানে কি বলতো? দুটো ইলেকট্রনের সমষ্টি, ঠিক আছে? এই কারণে বলা হচ্ছে হাইড্রক্সিল আয়ন ক্যান ডোনেট অ্যান ইলেকট্রন পেয়ার। ওকে, এর পরেরটা দিয়েছে F মাইনাস, ফ্লোরাইড আয়ন, F মাইনাস, ঠিক আছে? দেখো, এই যে ফ্লোরাইড আয়ন থাকে, ফ্লোরাইড আয়ন বলতে ফ্লোরিন, ফ্লোরিন ধরো, ফ্লোরিন যখন নিউট্রাল কেসে থাকে, ঠিক আছে? ফ্লোরিন যখন নিউট্রাল, তখন কি হয়? ফ্লোরিন নিউট্রাল যখন থাকে, এর বাইরের সেলে 7টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? 7টা ইলেকট্রন থাকে, তারপর একটা এক্সট্রা এখানে নেগেটিভ চার্জ দেওয়া হচ্ছে, এক্সট্রা একটা নেগেটিভ চার্জ দেওয়া হচ্ছে। তাহলে এই নেগেটিভ চার্জটা কি হবে? ফ্লোরিনের সাইজ ছোট, তাই তো? সাইজ হচ্ছে স্মল। তাহলে এও কি করবে? ইজিলি এই যে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা দেওয়ার ফলে এখানে চার্জ ডেনসিটি প্রচুর বেশি হয়ে যায়। চার্জ ডেনসিটি প্রচুর বেশি হয়, যেটা ডিটারমাইন করে হয় কিভাবে? চার্জ বাই সাইজ দিয়ে। তো সেক্ষেত্রে ইলেকট্রনটা কি করবে? এ সবসময় চাইবে ডোনেট করে দিতে, ঠিক আছে? ডোনেট করে দিতে। ওকে, সেই কারণে এটা কি করবে? লুইস বেস হিসেবে কাজ করবে, লুইস বেস, ঠিক আছে? এটা সবসময় লুইস বেস হিসেবে কাজ করবে। দেখো এরপর আছে H প্লাস, H প্লাস এটা কি হিসেবে কাজ করবে? দেখো কোয়েশ্চেনটা একবার, লুইস অ্যাসিড লুইস বেস এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। H প্লাসটা কি? এটা একটা লুইস অ্যাসিড। কেন? It can accept a lone pair of electrons from bases, ঠিক আছে? from bases like hydroxyl ion বা or fluoride ion, ঠিক আছে? কি বললাম? এটা লোন পেয়ার, ইলেকট্রনের লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে কোথায় থেকে? যেমন হাইড্রক্সিল আয়ন থেকে, ঠিক আছে? অর M মাইনাস আয়ন থেকে, ঠিক আছে? দুটোই করতে পারে। লুইস অ্যাসিড it can accept a lone pair of electron from bases like hydroxyl ion or M minus ion, ঠিক আছে? সেই কারণে কি আমরা বলছি লুইস অ্যাসিড। BCl3 এটাও কি করে? লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। কেন? এটাও লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে? কোন এটা কিরকম ম্যাটেরিয়াল থেকে লোন পেয়ার অ্যাকসেপ্ট করে? যেমন ধরো অ্যামাইন, অ্যামোনিয়া, ঠিক আছে? অ্যামোনিয়া দুটো লোন পেয়ার থাকে, এই লোন পেয়ারটা অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে? বোরন অ্যাকসেপ্ট করে, কারণ বোরনের মধ্যে কি আছে? ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে, ঠিক আছে? চলো, আচ্ছা পিএইচ এর প্রবলেম গুলো আমি পরে করছি, পিএইচটা পড়ানো হয়ে গেলে। তার আগে আরো কয়েকটা এক্সাম্পল, আগের দিন দুটো করানো হয়নি, সেই দুটো আজকে ডিসকাস করে দিই। আচ্ছা, অ্যাসিড বেস লুইস বেস এগুলোতে কোনো সমস্যা নেই তো? 2500 এটা কি গো? মান্থলি 2500 মান্থলি দিত প্রিয়ব্রত? সে কি? আমাদের পাশের স্কুলে 7 জন, হাই রে কপাল। ও আচ্ছা, উইকে 2-3-4 দিন যেতে হয়, উইকে 2 দিন গেলে 8টা ক্লাস 1200 টাকা। ও যেতে হয় মানে সারাদিন ক্লাস নিতে হয়, এরকম সিস্টেম?
ও বাবা, সে কি গো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো মানে এডুকেশনের কোনো দামই নেই, তো সাংঘাতিক ব্যাপার। আচ্ছা চলো দেখো এবারে একটা এক্সাম্পল। কম্পেয়ার অ্যাসিড স্ট্রেংথ, কম্পেয়ার অ্যাসিড স্ট্রেংথ। আচ্ছা চলো অ্যাসিড স্ট্রেংথ কার, BA3, BCl3, BBr3, আচ্ছা বলো সৌমই বলো, এইগুলো অ্যাসিড স্ট্রেংথ যদি আমরা কম্পেয়ার করি অর্ডারটা কিরকম হবে? অ্যাসিড স্ট্রেংথ যদি কম্পেয়ার করি বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইব্রোমাইড আর বোরন ট্রাই আয়োডাইড, তাহলে এদের কম্পেয়ার করলে এদের অ্যাসিড স্ট্রেংথ কি হবে? আমি আর একটা দিয়ে দিচ্ছি সাথে, সেটা হচ্ছে SiI4, SiBr4, ঠিক আছে? সিলিকনের কম্পাউন্ড, সিলিকন টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাফ্লোরাইড, এদের অ্যাসিড স্ট্রেংথ কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? বলবে। দেখি সৌম্য কিছু আনসার দিল নাকি। লেফট টু রাইট অ্যাসিড স্ট্রেংথ ইনক্রিসেস। আচ্ছা লেফট টু রাইট অ্যাসিড স্ট্রেংথ ইনক্রিসেস মানে তুমি কোনটার অ্যাসিড স্ট্রেংথ সবচেয়ে বেশি বলছো? বোরন ট্রাইআয়োডাইড, তাই তো? বোরন ট্রাইআয়োডাইডের অ্যাসিড স্ট্রেংথ বেশি কেন? দেখো এখানে আমরা যদি দেখি অন দ্য বেসিস অফ ইলেকট্রোনেগেটিভিটি অফ হ্যালোজেন, তাহলে এখানে আমরা অর্ডারটা কিরকম হওয়া উচিত? যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে? ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে লুইস অ্যাসিডিটি অর্ডার কি হবে? বোরন ট্রাইফ্লোরাইডের বেশি, তাই তো? এইভাবে আমরা ভাববো। দেখো BF3, এখানে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, হ্যালোজেনগুলোর ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে তোমার ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা কিরকম? ফ্লোরিন গ্রেটার দ্যান ফ্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। তো সেই বেসিসে বিচার করলে BCl3, BBr3, BI3 হওয়া উচিত, উচিত না হওয়া এটা, বাট এটা হয় না। অ্যাকচুয়াল অর্ডার যেটা সেটা রিভার্স হয়, ঠিক আছে? তার মধ্যেও ব্যতিক্রম আছে, সেটা আমি পরে বলছি। ইলেকট্রন অ্যাকসেপ্টিং টেন্ডেন্সি ইনক্রিজেস ইন BI3, ইলেকট্রন অ্যাকসেপ্টিং টেন্ডেন্সি না, এটা তো ইন জেনারেল একটা বলা হয়ে গেল, এটা কারেক্ট রিজন নয়। দেখো এখানে অ্যাকচুয়াল যে অর্ডারটা হয় সেটা অ্যাকচুয়ালি রিভার্স হয়, মানে অপোজিট। কেন? এটা আমরা পাই ব্যাক বন্ডিং দিয়ে এক্সপ্লেন করব, ঠিক আছে? কি দিয়ে এক্সপ্লেন করব? পাই ব্যাক বন্ডিং, পাই ব্যাক বন্ডিং, ওকে? পাই ব্যাক বন্ডিং মিন্স এখানে কি হয়? পি পাই বন্ড ফর্ম করে, ঠিক আছে? পি পাই ব্যাক বন্ড ফর্ম করে। এবার এটা কিভাবে করে, কি ব্যাপার দেখো, এই যে এখানে যে পি অরবিটাল গুলো আছে না, পি অরবিটাল কার? হ্যালোজেনের, ঠিক আছে? এখানে আমি মেনশন করে লিখে দিচ্ছি, হ্যালোজেনের যে পি অরবিটাল গুলো আছে, পি অরবিটাল, হ্যালোজেনের পি অরবিটাল, এটা কি? ফিল্ড, ঠিক আছে? পি অরবিটাল এটা কি হয়? ফিল্ড হয়, মানে পরিপূর্ণ। পি অরবিটাল এটা কি হয়? পুরোপুরি ফিল্ড হয়। এটা কার সাথে পাই ব্যাক বন্ড ফর্ম করে? এটা পি অরবিটালের সাথে কার সাথে ইন্টারঅ্যাকশন হয়? বোরনে, বোরনের এমটি পি অরবিটাল, ঠিক আছে? এমটি পি অরবিটাল অফ বোরন, ঠিক আছে? বোরনের কি থাকে? এমটি পি অরবিটাল থাকে, কারণ তোমরা জানো সবাই বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p1। তাহলে পি অরবিটাল দুটো কি আছে? ভ্যাকেন্ট আছে, কারণ পি অরবিটাল কটা থাকে? পি অরবিটাল তিনটে থাকে, তাই না? পি অরবিটাল তিনটে থাকে, তো সেই বেসিসে দুটো ভ্যাকেন্ট আছে। এবার এখানে কি হয়? হ্যালোজেনের ফিল্ড যে পি অরবিটাল আছে তার সাথে বোরনের এমটি পি অরবিটালের পাই ব্যাক বন্ডিং হয়, মানে দুটোই পি অরবিটাল, তাই বলা হচ্ছে পি পাই ব্যাক বন্ড, ওকে? এবার দেখো হ্যালোজেন অ্যাটম গুলো সাইজ কিভাবে ইনক্রিজ করছে? ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে কি করছে? সাইজ ইনক্রিজ করছে, মানে ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন,
ঠিক আছে, সাইজ ইনক্রিজ করছে। এবার এই যে ইনক্রিজ করার জন্য কি হবে, এই যে পাই ব্যাক বন্ডিং যেটা ফর্ম করছে, পাই ব্যাক বন্ডিং এর এফেক্টিভনেসটা ডিক্রিজ করে। ঠিক আছে, কি বললাম, এফেক্টিভনেস অফ পাই ব্যাক বন্ডিং ডিক্রিসেস, পাই ব্যাক বন্ডিং ডিক্রিসেস। ওকে, দেখো তাহলে এক্ষেত্রে কিরকম হবে অর্ডারটা। এবার কোনো ধরো বেস এলো, এর সাথে জুতো যৌগ ফর্ম করবে, মানে অ্যাডাপ্ট ফর্ম করবে। কোনো একটা বেস হলো, সাপোজ আমি করছি অ্যামোনিয়াই এসেছে, কোনো একটা বেস এলো। এবার এই বেসটা এর সাথে যখন জুতো যৌগ তৈরি করবে, তখন কি করবে, এই যে পাই যে ব্যাক বন্ডিংটা এটাকে ব্রেক করতে চাইবে, নইলে তো হবে না। পাই ব্যাক বন্ডিং এ বোরনের যে ভ্যাকেন্ট পি অরবিটালটা সেটা তো ফিল আপ হয়ে গেছে, তাহলে বাইরে থেকে কোনো বেস এসে ইলেকট্রন দিলে বোরন রাখবে কোথায়। সেই কারণে কি হবে, অ্যাডাপ্ট ফর্ম করার জন্য প্রথমে এই পাই বন্ডটার কি হয়, রাপচারিং হয়। পাই বন্ডটার কি হয়, রাপচারিং হয়। ঠিক আছে, এবার রাপচারিং হওয়ার সময় কি হয়, ডিউরিং অ্যাডাপ্ট ফর্মেশন, যখন জুতো যৌগ তৈরি করে মানে অ্যাডাপ্ট, ডিউরিং অ্যাডাপ্ট ফর্মেশন কি হয়, রাপচারিং অফ পাই বন্ড টেক প্লেস। ঠিক আছে, রাপচারিং মানে ছিঁড়ে যায়, রাপচারিং অফ পাই বন্ড টেক প্লেস। ওকে, এবার এইভাবে পাই বন্ডটা যখন ভেঙে যায় তখন এখানে কি চেঞ্জেস হয় দেখো, এখানে যে জিওমেট্রিটা যখন পাই ব্যাক বন্ড ফর্ম করে তখন জিওমেট্রিটা কি থাকে, প্ল্যানার থাকে। সেই জন্য প্ল্যানার থেকে পিরামিডাল সেটে চলে যায়, প্ল্যানার টু পিরামিডাল, জিওমেট্রিটাও চেঞ্জ হয়ে যায়। নইলে এমনি নর্মাল কেসে বোরন ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, বোরন ব্রোমাইড, ট্রাইব্রোমাইড এগুলো কি থাকে, এগুলো সবই কিন্তু এমনি নর্মালি মানে পিরামিডাল শেপ হওয়ার কথা, বাট পাই ব্যাক বন্ডিংটার জন্য এটা কি হয়, প্ল্যানার স্ট্রাকচার হয়ে যায়। ঠিক আছে, তো তাহলে দেখো রাপচারিং অফ পাই বন্ড টেক প্লেস, তাই তো। তাহলে যার ক্ষেত্রে পাই বন্ডিং যেটা হচ্ছে, পাই ব্যাক বন্ডিং, সেটা যার ক্ষেত্রে দুর্বল, যার ক্ষেত্রে দুর্বল তার অ্যাসিডিটি কি হবে, তাহলে বেশি হবে, কারণ সেখানে এক্সটেন্ট অফ পাই ব্যাক বন্ডিংটা কি কম। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলতে পারি যে যখন একটা বেস এলো তখন পাই বন্ড রাপচার করছে এবং প্ল্যানার থেকে পিরামিডালে জিওমেট্রিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে লুইস অ্যাসিডিটি কিভাবে ইনক্রিজ করবে, লুইস অ্যাসিডিটি increases with decrease in extent of pi bonding। তাহলে অর্ডারটা এখানে কি হওয়ার কথা, তাহলে অ্যাকচুয়াল অর্ডার দেখো কি হবে, অ্যাকচুয়াল অর্ডারটা হয়ে যাবে Bi3 গ্রেটার দ্যান BBr3 গ্রেটার দ্যান BCl3 গ্রেটার দ্যান BF3। ঠিক আছে, এটা হওয়া উচিত অ্যাকচুয়াল অর্ডার। আবার দেখো এটাও হয় না, কি হয়, এই যে আয়োডিন এর লার্জ সাইজ, এই কারণে এটা কি করে, আবার স্টেরিক ক্রাউডিং ঘটায়। স্টেরিক ক্রাউডিং কথাটার সাথে নিশ্চয়ই প্রচুর তোমরা জানো, পরিচিত আছো। স্টেরিক ক্রাউডিং, স্টেরিক ক্রাউডিং মানে কি, একটা কনজাস্টেড এলাকা তৈরি হয়, কনজাস্টেড এলাকা যেখানে ধাক্কাধাক্কি লাগবে, যখন বাইরে থেকে অন্য একটা মলিকুল আসবে অ্যাডাপ্ট ফর্ম করতে, সেখানে কি হবে, ধাক্কাধাক্কি হবে। ঠিক আছে, তাহলে এখানে লার্জ সাইজের জন্য কি হয়, দিস হ্যাম্পার্স ইটস অ্যাফিনিটি টুয়ার্ডস লোন পেয়ার, টুয়ার্ডস লোন পেয়ার। তাহলে এক্ষেত্রে অ্যাকচুয়াল অর্ডারটা এবার কি হবে সেটা আমি লিখছি, দেখো অ্যাকচুয়াল অর্ডার এখানে কি হবে, Bi3 less than BBr3 greater than BCl3 greater than BF3। ঠিক আছে, দেখো পুরো ক্লিয়ার হলে তবেই বলবে। এই কোয়েশ্চেন কিন্তু এসএলএসটি তে আসে যে কোনো পরীক্ষাতে। এবার কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার রাখো। এখন যেটা একটা সুবিধে সেটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন, এক্সপ্লানেশন কোথাও লিখতে হবে না, কনসেপ্ট বুঝে গেলেই হবে, তাই তো। বলো সবার বোঝা গেছে, আমি তাহলে পরেরটা এক্সপ্লেন করবো। আচ্ছা, সৌম্য ভেরি গুড এক্সপ্লানেশন। আচ্ছা প্রিয়ব্রত, সুশোভন, সন্তু, তোমরা বুঝছো তো নাকি? কিছুটা তো বুঝবো, বুঝেছো?
কারোর কোনো উত্তর নেই। চলো ঠিক আছে, কি আর করা যাবে উত্তর না দিলে। পরেরটা দেখো, SiF4, SiBr4, SiCl4, SiF4। এখানে কি হবে? সিলিকনের লার্জ সাইজ, ঠিক আছে, সিলিকনের লার্জ সাইজ। তাহলে এটা কি করে? ডাস নট পারমিট p-pi কনজুগেশন, p-pi কনজুগেশন, ঠিক আছে, ফ্রম p orbital of halogen, ঠিক আছে, p orbital of halogen। ওকে, দেখো তাহলে এই ক্ষেত্রে কি হবে? does not permit p-pi conjugation from p orbital of halogen with empty d orbital of silicon, ঠিক আছে, with empty d orbital of silicon, ঠিক আছে, সিলিকনের এমটি থাকে, ডি অরবিটাল এটা জানো সবাই, পিরিয়ডিক টেবিলে অলরেডি হয়ে গেছে, এমটি থাকছে। তাহলে লুইস অ্যাসিডিটি অর্ডার কিভাবে এখানে ডিটারমাইন করা হবে? উইথ রেসপেক্ট টু ইলেকট্রোনেগেটিভিটি of the halogen, ওকে। তাহলে এখানে যার বেশি ইলেকট্রোনেগেটিভিটি হবে সেটা কি করবে? সিলিকনের দিকে ফর্মাল চার্জটা কি করবে? সিলিকনে ফর্মাল চার্জটা বেশি হবে, ঠিক আছে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে সিলিকনে ফর্মাল চার্জটা বেশি ক্রিয়েট করবে এবং তার লুইস অ্যাসিডিটি কি হবে? বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে অর্ডারটা হবে কি? SiF4 greater than SiCl4 greater than SiBr4 SiI4, ঠিক আছে, SiI4। বলো বোঝা গেছে? ভালো করে পড়াশোনা করো, এসএসসি কিন্তু হবে, ঠিক আছে, এসএসসি হবে, মানে এই যে 2016 প্যানেলের রিক্রুটমেন্ট হয়ে গেলে আবার এসএসসি হবে। তার কারণ হচ্ছে প্রচুর চারদিকে সিট ফাঁকা, তোমরাই তো বলছো যে সব স্কুলে পার্ট টাইম দিয়ে কাজ চলছে, তাই না? আর কোয়েশ্চেন কিন্তু সোজা হবে না, আগে থেকেই বলে দিই, এটা ভেবো না ভয় দেখাচ্ছি, কোয়েশ্চেন কিন্তু সোজা হবে না, এটা হচ্ছে ফ্যাক্ট। কোয়েশ্চেন সোজা যদি করে দেয় তাহলে সেটা মুশকিল সিলেকশনের জন্য, কারণ ক্যান্ডিডেট এখন অনেক, আর সব জায়গায় কোয়েশ্চেন মোটামুটি কঠিনই হচ্ছে। চলো, দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইন আ স্যাম্পল অফ সফট ড্রিঙ্ক ইজ, আচ্ছা এটা পরে করি, পিএইচ তো তোমাদের এখনো করানো হয়নি। চলো আরেকটা কোয়েশ্চেন দেখো, বুঝিয়ে দিই ভালো করে। একটা স্ট্রাকচার এখানে দেখো ড্র করছি, দেখো CH3 এর হোল 3N, এটা কি? এটা হচ্ছে ট্রাইমিথাইল অ্যামাইন, ওকে। এটা কি? এটাকে আমরা বলছি গুড ডোনার, ওকে, এটাকে আমরা বলছি গুড ডোনার। চলো এরপর SiH3 এর হোল N, ঠিক আছে, SiH3 এর হোল N, SiH3 এটার হোল 3 হবে, ঠিক আছে, SiH3 তার হোল 3 তারপর N। এটা কি? এটা ছিল মিথাইলের, এটা হচ্ছে সিলিকন হাইড্রাইডের একটা কমপ্লেক্স টাইপের স্ট্রাকচার, ঠিক আছে। এটা কি? এটাকে আমরা বলছি নো ডোনার প্রপার্টি। দেখো এবারে ব্যাপারটা হচ্ছে দুটো জায়গাতেই নাইট্রোজেন আছে, ডোনার প্রপার্টি অ্যাকচুয়ালি কার আছে? নাইট্রোজেনেরই আছে, ঠিক আছে, ডোনার প্রপার্টি নাইট্রোজেনেরই আছে, ওকে। তো সেক্ষেত্রে একজনের আছে একজনের নেই, এটা কিভাবে এক্সপ্লেন হবে? দেখো প্রথমে আমি এটা বলছি ভালো করে, খুব ভালো একটা জায়গা, এখান থেকে কোশ্চেন আসছে ঘুরিয়ে ফিরিয়ে, বা এই একটা কোশ্চেন বুঝে নিলে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। দেখো এখানে প্রথমে আমি স্ট্রাকচারটা আনছি, নিকেল বলছি, সরি, নাইট্রোজেন SiH3 ঠিক আছে।
এই হচ্ছে স্ট্রাকচার। এবার দেখো এই যে স্ট্রাকচারটা এসআইএস এর হলেন, এটাকে আমরা বলি প্ল্যানার স্ট্রাকচার, প্ল্যানার। এবার এই কম্পাউন্ডটার স্ট্রাকচারটা দেখো ড্র করছি। স্ট্রাকচারটা আগলেই অনেক কিছু বুঝতে পেরে যাবে। নাইট্রোজেন, CH3, 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 এটা হচ্ছে কি, এটা পিরামিডাল স্ট্রাকচার। ঠিক আছে, এটা কিন্তু পিরামিডাল স্ট্রাকচার, মানে আমি তো ভালো করে আঁকতে পারি না, যাই হোক একটু বুঝে নাও, এইরকম হয় স্ট্রাকচারটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা পিরামিডাল স্ট্রাকচার। তোমরা সবচেয়ে ভালো, তোমরা যদি গুগলে সার্চ করে স্ট্রাকচারটা দেখে নাও, বুঝতে পারবে পিরামিডাল। ঠিক আছে, দেখো তাহলে এদের আমরা দেখছি দুজনের সিমিলার টাইপের ফর্মুলা, বা এদের স্ট্রাকচার আলাদা, টোটালি ডিফারেন্ট স্ট্রাকচার। এখানে দেখো নাইট্রোজেন CH3N, এখানে নাইট্রোজেন কি ইউজ করেছে, sp3 হাইব্রিড অরবিটাল। ঠিক আছে, এইখানে নাইট্রোজেন কি ইউজ করেছে, sp3 হাইব্রিড অরবিটাল। ওকে, বন্ডিং এর জন্য। এবার কি করেছে, সেই কারণে পিরামিডাল স্ট্রাকচার দিয়েছে। sp3 যখন হাইব্রিডাইজেশন হয় তখন কি হয়েছে, তখন sp3 হাইব্রিডাইজেশন হলে পিরামিডাল স্ট্রাকচার হয়। ঠিক আছে, ওয়ান কর্নার কি হয়, লোন পেয়ার দ্বারা অকুপাইড হয়। এই যে দেখো একটা কর্নার, এখানে দুটো ডট দিয়েছি, মানে কি এখানে একটা ইলেকট্রন পেয়ার আছে, যেটাকে আমরা লোন পেয়ার বলছি, যেটা বন্ডিং এ টেক পার্ট করেনি। তো এটা কি করছে, এটা এই যে টেট্রা, মানে এই পিরামিডাল যে স্ট্রাকচার, এর একটা কর্নার অকুপাই করছে। SiH3 এর বললেন, এখানে নাইট্রোজেন কি ইউজ করছে, এখানে ইউজ করছে sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, সেই কারণে প্ল্যানার স্ট্রাকচার দিয়েছে, এটাকে আমরা বলি প্ল্যানার ট্রাইঅ্যাঙ্গুলার স্ট্রাকচার। এখানে দেখো লোন পেয়ার কি করে, লোন পেয়ার যে পি অরবিটালে থাকে, এই যে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা, এটা কি করে, পি অরবিটালে থাকে, সেটা সিলিকনের যে এমটি ডি অরবিটাল থাকে তার সাথে কি করে, একটা ওভারল্যাপ করে এবং একটা পি পাই ডি পাই বন্ডিং ফর্ম করে। ঠিক আছে, আরেকবার বলছি, এখানে যে লোন পেয়ারটা থাকে, লোন পেয়ার কোথায় থাকে, পি অরবিটালে, পি অরবিটালের লোন পেয়ার, এটা কি করছে, ওভারল্যাপ করে উইথ কার সাথে, এমটি ডি অরবিটাল অফ সিলিকন, এন্ড দাস রেজাল্ট পাই বন্ডিং, পাই বন্ডিং। ঠিক আছে, এটা পাই বন্ড ফর্ম করে, যেটাকে আমরা বলছি পি পাই ডি পাই বন্ডিং। ঠিক আছে, যেটাকে আমরা বলছি পি পাই ডি পাই, পি পাই ডি পাই বন্ডিং। দেখো ভালো করে, তাহলে এখানে কি হচ্ছে, নাইট্রোজেন সিলিকন যে বন্ড, এগুলো কি হচ্ছে, প্রত্যেকটার একটা ডাবল বন্ড ক্যারেক্টার হবে। ঠিক আছে, আমি কি বললাম, যে এখানে পাই বন্ডিং একটা হয়, তো প্রত্যেকটার একটা কি হয়, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। যেহেতু তিনটে বন্ড আছে, তিনটে বন্ডে এই এফেক্টটা ছড়িয়ে যাবে, সেই কারণে আমরা বলছি কি, নাইট্রোজেন সিলিকন যে বন্ডটা, ঠিক আছে, নাইট্রোজেন সিলিকন যে বন্ডটা, এটা কি করে, পার্শিয়াল ডবল বন্ড, পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার অ্যাচিভ করে। ওকে, এবং বন্ড লেংথটা কি হয়, যখনই পাই বন্ড আসে, দেখো পাই বন্ড এলে বন্ডটা লেংথ কিন্তু শর্ট হয়ে যায়। ঠিক আছে, পাই বন্ড লেংথ সবসময় কি হয়, শর্ট হয়। ঠিক আছে, পাই বন্ডটা সবসময় শর্ট হয়। ঠিক আছে, দেখো এই হচ্ছে ফেনোমেনা। এবারে তাহলে এখানে বুঝতে পারলে, আমি এত কিছু বললাম কারণ এই রিলেটেড আরো কয়েকটা কোশ্চেন বলবো। তাহলে এখানে যে কোশ্চেনটা আমি করেছিলাম, ট্রাই মিথাইল অ্যামাইড এ গুড ডোনার, বাট নিকেল নাইট্রোজেন সিলিকেনের কি নেই, কোনো ডোনার প্রপার্টি নেই। নাইট্রোজেনের যে কম্পাউন্ডটা দেখো, এখানে লোন পেয়ারটা পাই বন্ডিং এ ইউজ হয়ে যাচ্ছে, সেই কারণে এর কোনো ডোনার প্রপার্টি নেই, আর এখানে ইউজ হয়নি, তাই NCH3 এর ডোনার প্রপার্টি আছে। ঠিক আছে, এবার নেক্সট আমি যেটা বলবো, কোশ্চেন এখান থেকে আরেকটা আছে, সেটা হচ্ছে CH3N, CH3N, এটা কি হবে, এটার পিরামিডাল স্ট্রাকচার। কেন, এই কোশ্চেনটাও আছে, পিরামিডাল স্ট্রাকচার, আর SiH3 এর হলে এটার কি হয়, প্ল্যানার স্ট্রাকচার। এটার এক্সপ্লেনেশন আমি অলরেডি বলে দিয়েছি, প্ল্যানার স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে কি হয়, প্ল্যানার স্ট্রাকচার। আবার দেখো আরেকটা নেক্সট কোশ্চেনে আমি আসছি, তাহলে এটা দেখো বুঝতে পেরেছো তো, ভালো করে আরেকবার বলো যদি না বুঝতে পেরে থাকো। কি হচ্ছে এখানে, লোন পেয়ার অফ নাইট্রোজেন কি করছে,
পি পাই ডি পাই বন্ডিং করার জন্য ইউজ হচ্ছে সিলিকনের কম্পাউন্ডের ক্ষেত্রে, ঠিক আছে? সেই কারণে লোন পেয়ারটা ডোনেশনের জন্য অ্যাভেলেবেল নয়, বাট মিথাইলের যে কম্পাউন্ডটা এখানে লোন পেয়ারটা কি অ্যাভেলেবেল, সেই জন্য এটা গুড ডোনার। এবারে দেখো পরের কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরের কোশ্চেনটা হচ্ছে CH3 এর হোল 3n and SiH3 whole 3n react differently with HCl, কি হবে? with HCl। why? দেখো এরা ডিফারেন্টলি কেন রিঅ্যাক্ট করবে, তার কারণ হচ্ছে এদের স্ট্রাকচার, যা বলেছি এতক্ষণ ওইগুলোই কাজে লাগবে। তাহলে দেখো এক্সপ্লানেশনটা কিরকম হবে। CH3 এর হোল 3n প্লাস HCl, CH3 এর হোল 3n প্লাস H প্লাস Cl মাইনাস। দেখো এখানে ইলেকট্রনটা অ্যাভেলেবেল আছে, সেই কারণে এই যে লোন পেয়ারটা এটা কি করবে, এ অ্যাকচুয়ালি লুইস বেস হিসেবে কাজ করবে এবং এই H প্লাসটাকে অ্যাটাক করবে, এখানে যে H প্লাসটা তৈরি হবে। বাট SiH3 হোল 3n এটা কি করবে, যখন এর সাথে HCl রিঅ্যাকশন করবে তখন এখানে এই যে কম্পাউন্ডটা ভেঙে যাবে, এই নাইট্রোজেনটা বেরিয়ে গিয়ে NH4Cl তৈরি করবে, NH4Cl প্লাস 3SiH3Cl, ঠিক আছে? ডিফারেন্টলি ওয়ার্ক করছে এই কারণে, শুধুমাত্র একটাই কারণ, নাইট্রোজেনের লোন পেয়ারটা বিভিন্নভাবে ইউজ হচ্ছে সেই কারণে, ঠিক আছে? সেই কারণে। বলো বুঝতে পেরেছো? আচ্ছা, আর কি তোমাদের তো অ্যাকচুয়ালি এরমই সিস্টেম, আমি আর কি বলবো বলো। বলো প্রিয়ব্রত, ঝন্টু, সুশোভন, বুঝতে পেরেছো? একটু রিপ্লাই করো, এগুলো বুঝতে হবে কিন্তু ইনঅর্গানিকের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য এগুলো বুঝতে হবে। আর আমি খুব সিম্পল ওয়েতে বোঝাচ্ছি, ডিটেলসে না বোঝার কোনো কথাও নয়, বুঝতে প্রবলেম হলে জানাবে। ওকে চলো, কোনো কিছু বাদ দেবে না, ঠিক আছে? কারণ এই কম্পিটিটিভ এক্সামে যে কোনো দুটি করো, যে কোনো তিনটি করো, কোশ্চেন তো আসে না, না পারা মানে না ছাড়া হয়ে গেল পুরো কোশ্চেনটা। চলো এরপর দেখো, তোমরা কি এরকম কেউ আছো যে আগে কোনো টিচার রিক্রুটমেন্ট এক্সামে অ্যাপিয়ার করেছো? এখানে যারা আছো কেউ আছো এরকম? চলো পরের একটা দেখো কোশ্চেন বলছি। Which has better affinity towards proton pH 2 minus or NH 2 minus? দেখো which has better affinity towards proton pH 2 minus or NH 2 minus, কার প্রোটনের প্রতি বেটার অ্যাফিনিটি হবে। দেখো এটা কিভাবে এক্সপ্লেন করব, এটা কিভাবে এক্সপ্লেন করা হবে ভালো করে দেখো। দেখো H প্লাস বেটার অ্যাফিনিটি টুয়ার্ডস প্রোটন বলেছে, তার মানে আমাকে কনসিডার করতে হবে কিন্তু H প্লাস। ওকে দেখো তাহলে H প্লাস এটাকে আমরা কি হিসেবে জানি, হার্ড অ্যাসিড। ওকে এবার এখানে দেখো NH2 মাইনাস, NH2 মাইনাস এটা কি, এটা হলো হার্ড বেস। ওকে pH 2 মাইনাস যেটা দেওয়া আছে এটা কি, এটা হচ্ছে সফট বেস, কারণ নাইট্রোজেনের চেয়ে ইলেকট্রোনেগেটিভিটি কম ফসফরাসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে NH2 এ কি হার্ড বেস, ঠিক আছে? এ হচ্ছে হার্ড বেস, তো এটা কি করবে, গ্রেটার অ্যাফিনিটি দেখাবে প্রোটনের প্রতি, ঠিক আছে? এটা কিন্তু প্রোটনের প্রতি গ্রেটার অ্যাফিনিটি দেখাবে, ঠিক আছে? বোঝা গেছে? চলো
আচ্ছা দেখো, তোমাদের একটা এখানে বাকি আছে, এই ইয়ারে বিএড কমপ্লিট হলো। আচ্ছা ওকে, আচ্ছা বিএড ছাড়া তো কোনো টিচার রিক্রুটমেন্ট এক্সামেই বসে দেন না, আদার স্টেটের যে এক্সাম গুলো হয় ওতেও লাগে না, বিহার, ঝাড়খণ্ড রিসেন্ট এগুলো সব হয়েছে। চলো এরপর দেখো, লাস্ট একদম যেটা বাকি আছে সেটা করাবো, দ্য আয়োনাইজেশন কনস্ট্যান্ট অফ ওয়াটার and its ionic product। ঠিক আছে, দেখো এই যে ধরো ওয়াটার লাইক যে সাবস্টেন্স গুলো আছে, ঠিক আছে, ওয়াটার লাইক যে সমস্ত সাবস্টেন্স আছে এরা কি করে, বোথ অ্যাসিড এবং বেস হিসেবে আচরণ করে, তাই তো। ওয়াটার লাইক যে সাবস্টেন্স গুলো আছে এরা বোথ অ্যাসিড অ্যান্ড বেস হিসেবে কিন্তু ওয়ার্ক করে। এবার ধরো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, H2O প্লাস H2O মানে একটা অ্যাসিড হিসেবে ওয়ার্ক করছে, একটা বেস হিসেবে ওয়ার্ক করছে। তাহলে এক্ষেত্রে কনজুগেট অ্যাসিড কি ফর্ম করবে, H প্লাস অ্যাকসেপ্ট করার পরে যেটা সেটা, এটা কি হবে কনজুগেট অ্যাসিড। আর কি পড়ে থাকবে OH মাইনাস, মানে H প্লাস রিলিজ হওয়ার পরে, তাহলে এটা হয়ে যাবে কনজুগেট বেস। তাহলে এখানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ডিসোসিয়েশন কনস্ট্যান্টকে আমরা যদি কে ধরি, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এটাকে আমরা ধরছি কি কে, কে কে ইকুয়াল টু কি হবে, দেখো প্রোডাক্ট সাইডে যা আছে, ঠিক আছে, প্রোডাক্ট সাইডে যা আছে কনসেন্ট্রেশন নেব H3O প্লাস OH মাইনাস H2O, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে হর থেকে ওয়াটারের যে কনসেন্ট্রেশনটা এটা কি করব পুরোপুরি বাদ দিয়ে দেবো। তার কারণ কি, ওয়াটার হচ্ছে একটা পিওর লিকুইড এবং এর কনসেন্ট্রেশন কি থাকে সবসময় কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। H2O যে কনসেন্ট্রেশন সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে। চলো তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, এই যে কে, এটাকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O ইকুয়াল টু H3O প্লাস OH মাইনাস, ঠিক আছে। এই যে পুরো টার্মটাকে এটাকে বলা হয় KW, এই পুরো টার্মটাকে বলা হয় কি KW, যেটাকে আমরা বলি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, ঠিক আছে। এখানে যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ছিল তার সাথে এই কনসেন্ট্রেশনটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, দিয়ে এটাকে নাম দিচ্ছি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। তাহলে KW ইকুয়াল টু হয়ে যাবে H প্লাস OH মাইনাস, ঠিক আছে। দেখো এবারে এই যে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন এটা কত থাকে স্ট্যান্ডার্ড স্টেটে, স্ট্যান্ডার্ড স্টেট মিন্স 298 কেলভিন যখন টেম্পারেচার থাকে, তখন এই যে H প্লাস কনসেন্ট্রেশন অফ H প্লাস এটা আমরা কি পাই, কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়াল টু হয় 10⁻⁷ m, কত টেম্পারেচারে 298 কেলভিন, 298 কেলভিনে আমরা পাই, ওকে। দেখো তাহলে এই ভ্যালুটা 10⁻⁷ দেখলাম। এবার দেখো এই যে ওয়াটারের যে ডিসোসিয়েশন হচ্ছে এটা কি করবে, ইকুয়াল নাম্বার H প্লাস আর OH মাইনাস আয়ন দেবে, ঠিক আছে। যখন H2 ডিসোসিয়েট করে তখন ইকুয়াল নাম্বার H প্লাস আর ইকুয়াল নাম্বার OH মাইনাস আয়ন দেবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কনসেন্ট্রেশন অফ OH মাইনাস অলসো কি হবে 10⁻⁷ m, ঠিক আছে, সরি 10⁻⁷, 10⁻⁷ m, ওকে। তাহলে দেখো KW ইকুয়াল টু কি হবে, KW ইকুয়াল টু H3O প্লাস OH মাইনাস ইকুয়াল টু হয়ে যাবে 1 ইন্টু 10⁻⁷ স্কোয়ার, তাই না। তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10⁻⁻14 m স্কোয়ার, ঠিক আছে। দেখো তাহলে এই যে KW এর যে ভ্যালুটা এটা আমরা কি দেখলাম, ভ্যালু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ওকে। চলো এবার দেখো
ডেনসিটি অফ পিওর ওয়াটার কি হবে? ডেনসিটি অফ পিওর ওয়াটার, ডেনসিটি অফ পিওর ওয়াটার কি হবে? 1000 গ্রাম পার লিটার। ঠিক আছে, 1000 গ্রাম পার লিটার। এবার ওয়াটারের মোলার মাস আমরা কি জানি? মোলার মাস 18 গ্রাম পার মোল। ঠিক আছে, এবারে দেখো এই যে মোলারিটি থেকে আমরা পিওর ওয়াটারের জন্য কত মোলারিটি সেটা আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারবো। এটা হচ্ছে কি ডেনসিটি অফ পিওর ওয়াটার, মানে 1 লিটারে 1000 গ্রাম আছে। দেখো ভালো করে, 1 লিটারে 1000 গ্রাম আছে। এবার মোলারিটি আমরা কাকে বলি? মোলারিটি বলতে আমরা কি বুঝি? মোলারিটি মিন্স 1 লিটার বা 1000 ml হাউ মেনি মোলস প্রেজেন্ট, তাই তো? হাউ মেনি মোলস প্রেজেন্ট। তাহলে পিওর ওয়াটারের ডেনসিটি 1000 গ্রাম পার লিটার যদি হয়, তাহলে 1000 গ্রাম মানে কত মোল সেটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে মোলারিটি কি হবে? মোলারিটি ইকুয়াল টু হয়ে যাবে, দেখো 1000 বাই 18, 1000 বাই 18। ঠিক আছে, 1000 বাই 18 এটা হয়ে যাবে এম। তাহলে এটার ভ্যালু পাবো 55.55 এম, মানে মোলারিটি। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে আমরা যদি রেশিও নিই, কিসের রেশিও? ডিসোসিয়েটেড ওয়াটার তার সাথে আনডিসোসিয়েটেড ওয়াটার, ডিসোসিয়েটেড ওয়াটার তার সাথে আনডিসোসিয়েটেড ওয়াটার, তাহলে আমরা কিরকম পাবো ভ্যালুটা? দেখো ডিসোসিয়েটেড ওয়াটার বলতে রেশিও অফ ডিসোসিয়েটেড ওয়াটার, রেশিও অফ ডিসোসিয়েটেড ওয়াটার বাই ওয়াটার, আচ্ছা 2 লিখে দিচ্ছি, 2 আনডিসোসিয়েটেড ওয়াটার, আনডিসোসিয়েটেড ওয়াটার। দেখো কিভাবে পাবো, এখানে কি দিয়েছিলাম? দেখো H প্লাস OH মাইনাস, এদের কনসেন্ট্রেশন কি? এদের কনসেন্ট্রেশন হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7। ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? 10 টু দি পাওয়ার মাইনাস 7 কে 55.55 যেটা আমাদের বেরিয়েছে মোলারিটি, ওটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলেই আমরা এখানে পেয়ে যাব রেশিওটা, ডিসোসিয়েটেড ওয়াটার আর আনডিসোসিয়েটেড ওয়াটারের যে রেশিও সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে করি এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 7 বাই 55.55, এটা হবে ক্যালকুলেশন করলে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। ওকে, 10 টু দি পাওয়ার মাইনাস 9। দেখো এটা কি, এটা কেন হচ্ছে? তার কারণ যে ইকুইলিব্রিয়ামটা মানে সাম্যাবস্থাটা এটা কোন দিকে থাকে? আনডিসোসিয়েটেড ওয়াটারের দিকে থাকে। ঠিক আছে, আনডিসোসিয়েটেড ওয়াটারের দিকে থাকে ইকুইলিব্রিয়ামটা। আচ্ছা চলো, এবার পিএইচ, পিএইচ এর সম্বন্ধে তোমরা মোটামুটি জানো সবাই, আমি জাস্ট কয়েকটা জিনিস এখানে বলে দিচ্ছি। পিএইচ, পিএইচ কিভাবে ডিটারমাইন করা হয়? পিএইচ দেখো, পিএইচ বলতে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন মানে একটা সলিউশন, এটা কি হবে? এটা অ্যাসিডিক হতে পারে বা বেসিক হতে পারে। এর মধ্যে যে হাইড্রোজেন আয়নের যে পোটেনশিয়ালটা, ঠিক আছে, হাইড্রোজেন আয়নের যে পোটেনশিয়ালটা সেটা আমরা পিএইচ এর মাধ্যমে বুঝতে পারি, পিএইচ ডিটারমাইন করে বুঝতে পারি। ঠিক আছে, তো এই যে পিএইচটা অ্যাসিডিক সলিউশনের ক্ষেত্রে কি হয়? অ্যাসিডিক সলিউশনের ক্ষেত্রে লেস দ্যান 7, বেসিকের ক্ষেত্রে এটা হয়ে যায় গ্রেটার দ্যান 7। নিউট্রাল সলিউশনের ক্ষেত্রে কি হয়? নিউট্রাল সলিউশনের ক্ষেত্রে হয়ে যায় ইকুয়াল টু 7। ঠিক আছে, পিএইচটা হয়ে যায় ইকুয়াল টু 7। চলো এবার দেখো তাহলে পিএইচ বলতে কি বোঝায়? এই যে হাইড্রোনিয়াম আয়ন মানে H প্লাস আয়ন, এর যে কনসেন্ট্রেশন, ঠিক আছে, কনসেন্ট্রেশন সেটা পিএইচ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। দেখো এবার এই যে পিএইচটা আমরা কিভাবে ডিটারমাইন করি? আমরা লগারিদম নিই, H প্লাস আয়নের যে কনসেন্ট্রেশন তার আমরা কি করি? লগারিদম নিই, সেই লগারিদমটাকে আমরা পিএইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, তাহলে পিএইচটাকে আমরা দেখো কিভাবে অ্যাকচুয়ালি ডিফাইন করি। দ্য নেগেটিভ লগারিদম টু বেস 10 of the activity of hydrogen, of the activity means AH plus of
হাইড্রোজেন। ঠিক আছে, অ্যাক্টিভিটি অফ হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন মানে হাইড্রোজেন এখানে অবশ্যই আয়ন। ওকে, চলো তাহলে দেখো এখানে আমরা বলতে পারি দেখো তাহলে AH প্লাস অ্যাক্টিভিটি অফ হাইড্রোজেনটা কি হবে? H প্লাস আয়নের কনসেন্ট্রেশন পার কি মোল লিটার। ঠিক আছে, H প্লাস আয়নের কনসেন্ট্রেশন। তাহলে pH এর ডেফিনিশন থেকে আমরা কি বলবো? pH ইকুয়াল টু মাইনাস লগ AH প্লাস, কারণ নেগেটিভ লগারিদম, তাই তো এখানে নেগেটিভ লগারিদম হয়েছে। দেখো তাহলে এখানে মাইনাস লগ H প্লাস মোল লিটার। ঠিক আছে, দেখো তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? H প্লাস আয়নের লগারিদমটা নেওয়া হচ্ছে। তাহলে ধরো একটা অ্যাসিডিক সলিউশন, এবার আমি জিজ্ঞাসা করছি তোমরা অ্যান্সার দেবে। একটা অ্যাসিডিক সলিউশন ধরো HCl, এর কনসেন্ট্রেশন 10⁻² m। তাহলে এক্ষেত্রে এর pH কত হবে? pH কত হবে বলো? এক্ষেত্রে এর pH কত হবে? দেখো pH ইকুয়াল টু এখানে কি হবে? লগ নেব মাইনাস লগ অফ 10⁻², মাইনাস লগ অফ 10⁻²। ওকে, দেখো তাহলে এখানে কি হচ্ছে? এটা বেস তো 10, তাহলে -2টা ফ্রন্টে আসবে, তাই না? লগের অঙ্ক যেরকম করে -2 ফ্রন্টে এলে কি হবে? মাইনাসে মাইনাসে +2, তাহলে pH হয়ে যাচ্ছে 2। সেম ভাবে কোনো বেসিক সলিউশনে ধরো NaOH, এখানে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ধরে নিলাম 10⁻⁴ m। ঠিক আছে, তাহলে দেখো H3O প্লাস কনসেন্ট্রেশন এটা কি হচ্ছে? 10⁻⁴ হচ্ছে। আচ্ছা 10⁻⁴ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা ক্যালকুলেশন করতে হবে। H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন ক্যালকুলেশন করতে হবে, কারণ আমি pH তখনই ডিটারমাইন করতে পারবো যখন H প্লাস আয়নের অ্যাক্টিভিটিটা আমার জানা থাকবে। ঠিক আছে, H প্লাস আয়নের অ্যাক্টিভিটি জানা থাকবে। দেখো এবার এখানে আমরা দেখেছি H3O প্লাস OH মাইনাস দুটোর কনসেন্ট্রেশন গুণ করলে আমরা 10⁻14 পাই, তাই তো? এইটাকে দেখো কাজে লাগাবো, ভালো করে দেখো। H প্লাস OH মাইনাস এটাকে আমরা পাই 10⁻14, তাহলে OH মাইনাসের জায়গায় 10⁻4 বসালে H প্লাস কিভাবে পাবো? 10⁻4 বাই 10⁻, না এটা তো 14 ছিল, -4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 10⁻10। ওকে, তাহলে pHটা কিভাবে পাবো? pH ইকুয়াল টু মাইনাস লগ অফ 10 বেস 10⁻10, তাই তো? তাহলে এই -10টা কি হবে? আগে যাবে, তাহলে হয়ে যাবে লগ 10। ওকে, ঠিক আছে, দেখো বোঝা গেছে কিভাবে হলো? তোমাদের অর্গানিক স্টার্ট হয়েছে? চলো তাহলে এখানেই ক্লাস শেষ করছি। মোটামুটি সবাই লিভ করতে আরম্ভ করেছে, বোর হয়ে গেছে। নেক্সট ক্লাস আবার নতুন টপিক আরম্ভ হবে। ও আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে এখানে অফ করলাম।